জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের পর দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন তারা। এ সময় ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন তিনি। এছাড়া বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে বিস্তারিত জানান প্রেস সচিব। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন, টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। যে ডক্টর ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠকে বসেন। এ সময় মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান আন্তোনিও গুতেরেস। বলেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। জাতিসংঘ মহাসচিব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান সহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলেও জানান তিনি। এদিন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গেও একান্ত বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সেই সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ রাজধানীতে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবছরের প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড পিস, যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন পর্যটন সংস্থার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনের সড়কে সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, বাংলাদেশ একটি অনন্য অসাধারণ পর্যটন গন্তব্য, এটিকে আরও নিরাপদ ও শান্তিময় করতে হবে। আমাদের চেষ্টা হচ্ছে পর্যটন শান্তি সোপান এবং ট্যুরিজম ইন পিস, এই স্লোগান নিয়ে, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারের বিশ্ব পর্যটন দিবস আমরা উদযাপন করছি। একেবারেই গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, প্রধান উপদেষ্টার ভাষণে কি কি বিষয় গুরুত্ব পাবে বলে আপনি জানেন, এবং এরপর আর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। না, আজকে তো কর্মসূচি কিছু কিছু সাইড ইভেন্ট রয়েছে, কিন্তু আজকে তো মূল আগ্রহের জায়গা, সবার চোখ হলো জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ। কারণ আপনি জানেন যে একটি অরাজনৈতিক সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এবং যারা বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে যাচ্ছে, যারা বাংলাদেশকে
নতুন করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো সেই সরকার যখন ভাষণ আজকে দিবে এবং এমন একজন সরকারের প্রধান যিনি কিনা পশ্চিমা বিশ্বের বেশ ভালো একজন বন্ধু গত কয়েক দশক ধরে, তো সেই ডক্টর ইউনূসের ভাষণটি এখনো শুরু হয়নি। নিউ ইয়র্কে এখন বাজে আপনার সকাল 10টা 10 মিনিট, সম্ভবত বাংলাদেশে রাত 8টা 10 বাজার কথা। তো ধারণা করা হচ্ছে ভাষণটি দিতে দিতে আরো ঘন্টা খানেক সময় লাগবে, কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটি দেবার যে সিরিয়াল আজকের, সেটি হলো মূলত 7 নম্বর সিরিয়াল। আমরা যতদূর জেনেছি এখন 3 নম্বর সিরিয়াল চলছে। পাকিস্তান ভাষণ দিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে। তো এরকম করে করে 7 নম্বর সিরিয়াল যখন আসবে তখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণটি দিবেন। আপনি যেটা জানতে চেয়েছেন কি কি বিষয় গুরুত্ব পাবে, সবচেয়ে বেশি এবারের ভাষণে গুরুত্ব পাচ্ছে আমরা দেখেছি সেটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী সরকার পদত্যাগে বাধ্য হয়ে যে দেশ ত্যাগ করেছে, এটি এবারের ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এরপরে অর্থনৈতিক বিষয়টি আসবে, কিভাবে বাংলাদেশ নতুন করে পুনর্গঠন হবে এবং উন্নত বিশ্বগুলো কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে তার একটি রূপরেখা তিনি ভাষণে দিবেন। একই সঙ্গে জলবায়ু, রোহিঙ্গা এসব বিষয় তার ভাষণে থাকবে। ভাষণে ইতিমধ্যে ডক্টর প্রবেশ করেছেন এবং ভাষণটি দেখবার জন্য বাংলাদেশ থেকে আমরা দেখেছি যারা নিউ ইয়র্কে থাকেন, প্রবাসী ব্যবসায়ীরা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাংবাদিক, নেতা, ফটোগ্রাফার, তারাও কিছুক্ষণ আগে আমার পেছনের এই যে দরজা দেখছেন সেখান থেকে প্রবেশ করেছেন। ভাষণটি শুরু হলে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সরাসরি দর্শককে তা দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই ছিল সবশেষ অন্যায়। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াত ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। বলেন, রাজনৈতিক ও চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন। যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে ইনশাআল্লাহ। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন দল এলডিপি। দীর্ঘ সময় ধরে দেশটিতে ক্ষমতায় থাকা এলডিপির নেতৃত্ব দেবেন প্রবীণ এই আইন প্রণেতা। শুক্রবার টোকিওতে এলডিপির প্রধান কার্যালয়ে দলীয় প্রধানের পদে ভোটাভুটি হয়। সেখানে অংশ নেন আইন প্রণেতা ও আঞ্চলিক নেতারা। প্রথম ধাপে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন করায় রান অফ ভোটে। এরপর গণনায় দেখা যায় 215 ভোট পেয়ে এগিয়ে আছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। 67 বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ ইশিবার প্রধান প্রতিপক্ষ তাকাইচি পেয়েছেন 194 ভোট। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 9 প্রার্থী। দেশটির সংবিধান অনুসারে পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পাবেন সেই দলের নেতা। আগামী সোমবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার পদত্যাগ করার কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম। Ishiba beat Economic Security Minister Sane Takaichi. He's also proposed establishing. শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টিভি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।